হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মধ্যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জিএনএম মিডিয়াম 2024 নার্সিং পরীক্ষার সাজেশন হিসেবে আজকে আমাদের 5th পার্ট চলছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। জিকে সাজেশন যেহেতু চলছে, প্রচুর কোয়েশ্চেনের ভ্যারাইটিস আজকে দেখতে পাবে। প্রায় 5-6টা পেজ আছে। আমি আগে বলে রাখি পেজগুলো বা এই পিডিএফটা পাবে কোথা থেকে। দেখো, 3টে পিডিএফ আছে, 3টে পেজ আছে। এই পিডিএফটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, যে কোনো একটা গ্রুপে জয়েন থাকবে। তবে সঙ্গে সঙ্গে পাবে না, আমি একটু বলে রাখি, কারণ ভিডিওটা একদিন চলবে, দুদিন পর তোমাদেরকে গ্রুপে আমি ঠিক পোস্ট করে দেবো। ওকে, দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তুমি জয়েন করতে পারো আমাদের গ্রুপে জয়েন করার জন্য। ঠিক আছে, চলো আমি ফার্স্ট থেকে তোমাদের শুরু করছি। দেখো ফার্স্টের কোশ্চেনটা কী আছে। ফার্স্টের কোশ্চেনটা আছে, আচ্ছা এখানে দেখো প্রথমে পেয়ে যাবে অগ্নিধারা ব্যাচ। আমি একটু পরে বলছি অগ্নিধারা ব্যাচটা কী। এটা হচ্ছে অল বেঙ্গল থেকে প্রচুর স্টুডেন্টরা মক টেস্ট দেওয়ার জন্য জিএনএম পরীক্ষায় বসার আগে মক টেস্ট দিতে পারবে। টোটাল 15টা মক টেস্ট আমরা নিয়ে আসছি, এবং সেটা কত প্রাইস সেটা দেখতে পাচ্ছ, 120 টাকা লেখা আছে। এবং সবথেকে বড় কথা, পরীক্ষা আগে পর্যন্ত তোমরা কিন্তু এছাড়াও তোমরা কিন্তু আরও কিছু লাইভ কুইজ এই সমস্ত কিছু জায়গাতে মক টেস্টে অংশগ্রহণ করতে পারো। যদি কিছু জানা থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আর বাকি বিস্তারিত আমি একটু পরে বলছি। ঠিক আছে, লাস্ট ডেট কত? 15/4/2024। চলো ক্লাসটা শুরু করি। অবশ্যই রাখলাম এই ভিডিওতে তোমরা 1000 লাইক এনে দেবে। ওকে, একটু এত কষ্ট করছি যখন একটু করে দিও। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয়? আচ্ছা, আমি এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হোমওয়ার্কে দেবো। হ্যাঁ, অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসন। ঠিক আছে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, ভারতীয় অর্থনীতির জনক কাকে বলা হয়? এটা হোমওয়ার্কের কোশ্চেন থাকলো, যে ভারতীয় অর্থনীতির জনক কাকে বলা হয়। ঠিক আছে, এটা ভালো কোশ্চেন। আর নর্মালি যে অর্থনীতির জনক, ঠিক আছে, এটা আধুনিক অর্থনীতি। আর যেটা ধরো কোনো কিছুই বলা নেই, আধুনিক বা তোমার ভারতে কিছু বলা নেই, বলা যে অর্থনীতির জনক কাকে বলা হয়। 3টে কোশ্চেন দিলাম, কী বললাম? ভারতের অর্থনীতির জনক, একটা ভারতের অর্থনীতির জনক, এটা আমাকে জানাবে। আর একটা হচ্ছে অর্থনীতির জন্য কাকে বলা হয়। ঠিক আছে, দুটো তোমাদের জানালাম। আর একটা হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে ভারতের প্রথম কোন ব্যক্তি, যিনি প্রত্যেকটা ভারতবাসীর মানে যে গড় যে আয়, ঠিক আছে, সেই আয় বা ইনকাম সেটা পরিমাপ করেছেন কোন ব্যক্তি। এই 3টে কোশ্চেন দিলাম। অবশ্যই তোমরা কিন্তু হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখি কতটা কি জানো। অবশ্যই এগুলো জানা থাকলে কমেন্টগুলো করবে, তাহলে বাকিরা জানতে পারবে। ঠিক আছে, এবং যাদের কমেন্টটা ভালো লাগবে সেটা আমি পিন করে রাখবো। ওকে, তো চলো হারি আপ। নেক্সট কোশ্চেন দেখো, সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয়? সমাজবিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোং। ঠিক আছে, অগাস্ট কোংকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক। পরবর্তী প্রশ্ন দেখো, গণতন্ত্রের জনক কাকে বলা হয়? আচ্ছা, গণতন্ত্র বা এই তোমার গণপরিষদ, এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে গেছে। যদি তোমাদের মনে হয় যে স্পেসিফিক এই সমস্ত টপিকের উপর কোয়েশ্চেন দরকার, বা এই জায়গাগুলো টপিক ধরে আমি কোয়েশ্চেন করাবো, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোন টপিকটা তোমাদের দরকার। ঠিক আছে, তাহলে দেখো গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। ওকে, আমরা যারা পেইড ব্যাচে ছিল স্টুডেন্টরা, তাদের কিন্তু জানে যে এই বিষয়গুলো আমি অলরেডি তোমাদের করিয়েছি। ঠিক আছে, এগুলো অলরেডি ধরে করানো হয়েছে, যে বিভিন্ন তন্ত্রের জন্য কাদেরকে কী বলা হয়, কোন মতের প্রবক্তা কারা, সব বিষয়গুলো ধরে পড়ানো আছে। পেইড ব্যাচে ভর্তির জন্য কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। যদি মনে করো, এই যে নাম্বারটা দেওয়া আছে 9609122622, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিব। ওকে, চলো ফিরে যাচ্ছি পরে কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে। দেখো, এই এতক্ষণ পর্যন্ত দেখছিলাম পলিটি থেকে প্রশ্ন আসছে, এবার আমরা ইতিহাসে প্রশ্ন করছি। দেখবে এরকম মিক্স কিছু কোশ্চেন আছে, মানে শুধুই যে আমি জীবন বিজ্ঞান রাখলাম, শুধুই যে আমি জিকে রাখবো, মানে শুধু জিকের কোশ্চেন থাকবে তা নয়। জিকের মধ্যে অনেক কিছু থাকে, ওর মধ্যে ইতিহাসও পাবে, ওর মধ্যে ভূগোলও পাবে, ওর মধ্যে তোমার জীবন বিজ্ঞানও কিছু কোশ্চেন পাবে। সব কিছু নিয়েই কিন্তু মিক্স কোশ্চেন হয়। ঠিক আছে, দেখবে জিএনএম পরীক্ষা কিন্তু এরকম ধরনের প্রশ্ন থাকে। তো চলো, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে, তো প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসির মধ্যে পরীক্ষা বারবার আসে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? তো ভাইসরয় ছিলেন ডাফরিন। ঠিক আছে, আমাকে একটা কোশ্চেন, আমাকে একটু না একটা জিনিস হোমওয়ার্কে জানাবে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময়, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময়টা কত? ঠিক আছে, প্রতিষ্ঠার সময় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে হয়েছিলেন, এগুলো আমাকে জানাবে। ঠিক আছে, প্রথম যে সভা হয়েছিল সেই সভার সভাপতি কে ছিলেন, এই কয়েকটা কোশ্চেনে আমার কিন্তু উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো ভেরি গুড, যারা যারা পারবে অবশ্যই কিন্তু আমার তরফ থেকে ভেরি গুড। এগুলো একদম সিম্পল কোশ্চেন। হ্যাঁ, এগুলো ভাববে না যে খুব হাই লেভেল কোশ্চেন, সব রিপিটেডলি আসে অনেক পরীক্ষায়, জেনে মানে একদম সহজ কিছু প্রশ্ন করলাম। গৌতম বুদ্ধ নির্বাণ কোথায় লাভ করেন? এই প্রশ্নটা মানে না জানি কত পরীক্ষায় এসেছে। ঠিক আছে, কোথায় নির্বাণ লাভ করেছেন, কোন বৃক্ষের নিচে, তা সেটা হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। আচ্ছা, আমাকে এটা নিয়ে কিছু প্রশ্ন জানাবে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল? প্রথম প্রশ্ন, কোথায় জন্মগ্রহণ করেছিল, কোশ্চেনটা একদম নোট করে নাও। এই বুদ্ধ থেকে না বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে পুলিশের পরীক্ষা, পিএসসি পরীক্ষা, এসএসসির মতো পরীক্ষা কিন্তু এই বুদ্ধ বা গৌতম বুদ্ধ বা এই বুদ্ধ ধর্ম নিয়ে কিন্তু প্রশ্ন আসে, একদম ধরা বাঁধা। জিএনএম আসে না, বাট
কে বলতে পারে, আসতেও পারে, ঠিক আছে, আসেনি বলে আসবে না এরকম মানে নেই, আসতেই পারে। তো এই জায়গাগুলো দেখে নেবে। হ্যাঁ, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছেন, নির্বাণ মানে কি? আচ্ছা আমাকে এটা একটু জানাবে, নির্বাণ লাভ, মহাপরিনিষ্ক্রমণে বলে একটা জিনিস আছে, মহাপরিনির্বাণ বলে একটা, নির্বাণ বলে আছে, নির্বাণ মানে কি, নির্বাণ মানে এটা আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, সলবাই সন্ধি কত সালে হয়? সলবাই সন্ধি কত সালে হয়েছিল? প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, 1782 সালে হয়েছিল সলবাই সন্ধি, 82। দেখো মনে রাখো কি, আচ্ছা আমি এই সমস্ত ট্রিক টিপসগুলো না সব আমার পেইড ব্যাচে অলরেডি বলা আছে, বা বলি আমি ধীরে ধীরে তোমাদের সমস্ত বিষয়গুলো বলা হয়। সলবাই লাস্টে ব রয়েছে, আর 22, ঠিক আছে, সরি 82, 1782 ব রয়েছে। এইভাবে একটু মনে রাখতে পারো সলবাই সন্ধি কত সালে হয়, যে 1782 সালে। ওকে, তো এই ধরনের ট্রিপ টিপসগুলো যদি জানার থাকে বা মনে হয় যে না একটু ক্লাস করি, যেহেতু মজা করে আমরা সমস্ত ক্লাসগুলো করে, একদম ইজি প্রসেসে সবাই যেন শিখতে পারে, খুব সহজে যেন জিনিসটা জানতে পারে, বেসিক থেকে ক্লাস করানো হচ্ছে, বিভিন্ন টিচার তোমাদের ক্লাস করাচ্ছেন। যদি মনে করো ভর্তি হবে মাত্র 700 টাকায়, ঠিক আছে, এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করে দিও, আমি একটু পরে ডিটেলসটা বলে দিচ্ছি, আগে কোশ্চেনগুলো একটু কমপ্লিট করে নিই তারপরে। ওকে, আচ্ছা পৃথক নির্বাচনী, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পৃথক নির্বাচনীর জন্য নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের মাধ্যমে? তো এটা সবাই জানি, মর্লে মিন্টো আইন। এই মর্লে মিন্টো আইন কত সালে এটা চালু হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে যাও, ঠিক আছে। পৃথক নির্বাচনী মানে কি, যে আলাদা আলাদা নির্বাচন করা হবে, ঠিক আছে, একদিনে সবই নির্বাচন করে দিলাম বা সব কিছু হয়ে গেল তা নয়, একটা আলাদা আলাদা করে নির্বাচন করা হবে। এই জিনিসটা কিন্তু মর্লে মিন্টো সংস্কার আইনে এসেছিলো, এবং এই কোশ্চেনটা তোমাদের কেপিএসআই, কলকাতা পুলিশ এসআই পরীক্ষায় এসেছিলো। যারা যারা দিয়েছো পরীক্ষা দেখবে এগুলো রিলেটেড কোশ্চেন না, কত কোশ্চেনগুলো অনেক প্রিভিয়াস এসেছে। আচ্ছা পরের প্রশ্ন, কত সালে পোলিও টিকা আবিষ্কার করা হয়? পোলিও টিকা আবিষ্কৃত হয় 1913 খ্রিস্টাব্দে। আচ্ছা 1913 খ্রিস্টাব্দে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা কি? আমাদের জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল 1913 খ্রিস্টাব্দে। আচ্ছা 1913 তো, হ্যাঁ 1913 1911, এটা একটু কমেন্ট করে জানাও তো। আর একটা ঘটনা ঘটে, চৌরি চৌরা ঘটনা কত সালে হয়েছিল সেটা আমাকে জানাবে, ঠিক আছে, চৌরি চৌরা ঘটনা, এটা এই দুটো আমাকে কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্ন, লেবু কোন কোন জাতীয় উদ্ভিদ? লেবু, আচ্ছা লেবুতে কি অ্যাসিড থাকে গো? এটাও তো অনেকবার পরীক্ষা এসেছে। লেবুতে থাকে কি কি অ্যাসিড থাকে বলো? ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে, তাই না? লেবুতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড, তাই না? আচ্ছা আর একটা প্রশ্ন আসে, আপেলে কোন ধরনের কী ধরনের অ্যাসিড থাকে? তো আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, এগুলো আমরা জেনে থাকি, তাই না? খুব সহজ কোশ্চেন। পিঁপড়ের হুল এটাও কমেন্ট করে জানো, পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে, ঠিক আছে, পিঁপড়ের হুলে খুবই কমন একটা কোশ্চেন। হ্যাঁ, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, এটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো যাই হোক, লেবু গাছটি কোন জাতীয় উদ্ভিদ? না এটা হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। চলো পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে বসন্ত রোগ। ওকে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে বসন্ত রোগ। আচ্ছা পরের প্রশ্ন দেখো, তোষাপাতের জীবন রহস্য উদ্ঘাটন হয় কত সালে? তো খুবই আনকমন একটা কোয়েশ্চেনটা হচ্ছে 2010 সালে। পিত জ্বর হয় কিসের জন্য? পিত জ্বর হয় ইবোলা ভাইরাসের জন্য, কিন্তু পিত জ্বর হয়, কি বললাম, ইবোলা ভাইরাসের জন্য পিত জ্বর হয়। বন্ধুরা আমাদের অগ্নিধারা ব্যাচ এএনএম জিএনএম 2024 মক টেস্ট ব্যাচ, এখানে শুধুমাত্র তোমরা মক টেস্ট দিতে পারো। টোটাল 15টা মক টেস্ট, আমি একটু আগে বলছিলাম 15টা মক টেস্ট পেয়ে যাচ্ছ প্র্যাকটিস সেট হিসেবে, এবং এগুলো সব অনলাইনে হবে। তবে মাথায় রাখবে আমি তোমাদের কিছু ওয়েমার শিট প্রোভাইড করবো, সেটা তোমরা প্রিন্ট আউট করে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, যে কতটা কী ঠিক হচ্ছে না হচ্ছে। কোশ্চেনগুলো সব অনলাইনে আসবে, যেরকম তোমরা অনলাইনে দাও। আচ্ছা কোন অ্যাপে হবে সেগুলো আমি পরে তোমাদেরকে ডিসকাশন করে দেবো। ওকে, পুরোটা তোমাদের নতুন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে, এবং ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সহ যেরকমভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে সেই রকম প্যাটার্নগুলোকে ফলো করেছি, এবং অল বেঙ্গল থেকে প্রচুর স্টুডেন্টরা কিন্তু ভর্তি হচ্ছে, ঠিক আছে, প্রতিদিন একটা দুটো করে ভর্তি হতে থাকছে, এবং শেষের দিনে দেখবে অলমোস্ট আমাদের কিন্তু ফুল হয়ে যাবে ব্যাচ। তো যদি মনে করো যে না আমি ভর্তি হব, নিজে প্রিপারেশন কেমন হচ্ছে সেটা দেখার জন্য, তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো। এই জন্য নাম্বারটা দেখো 9609122622। অনেকেই প্রশ্ন করে স্যার এখান থেকে পড়লে আমি কি শিওর কমন পাবো পরীক্ষায়? একটা কমন কোশ্চেন দেখা যায়, কিন্তু দেখো আমি প্রথম কথা বলে রাখি, কোশ্চেন কমন আসবে কি আসবে না সে আমি জানি না, কারণ কোশ্চেন তো আমি বানাচ্ছি না। তবে আমি যে টাইপগুলো ফলো করছি সেগুলো নিশ্চয়ই প্রিভিয়াস এসেছে, বা তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সেগুলো আমি দিতে পারি। বাট এই পরীক্ষায় কমন আসবে স্যার 100% কমন আসবে, তো এই ধরনের অবান্তর প্রশ্ন করবে না, কারণ আমি কোশ্চেন বানাচ্ছি না। তাহলে যেখানে তুমি কমন পাবে নিশ্চিত সেখানে যাও, বাট আমার মনে হয় সেরকম মানে মানে কি জ্ঞানী ব্যক্তি এখানে পাওয়া মুশকিল। সে হতে পারে সে কোনো বোর্ডের লোক, তাহলে সে তার কাছে যাও, ঠিক আছে। বাট আমি যেটুকু বলতে পারি, হ্যাঁ আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি যে টাইপগুলো এসেছে সেই টাইপগুলোকে ফলো করে তৈরি করা, ঠিক আছে, তো পরীক্ষা যেন একটা কমন আসে, ইঙ্গিত পাওয়া যেতে পারে যে হ্যাঁ আসতে পারে।
এটা সম্ভাবনা। এটা আমি কী করে বলবো যে কমন আসবে কি আসবে না? আমি কি কোশ্চিন বানাচ্ছি নাকি? তো যাই হোক, এই ধরনের প্রশ্ন করো না, কারণ তোমরা অলরেডি একটা ম্যাচিওর স্টুডেন্ট, ম্যাচিওর বয়সে গিয়ে তারপরে এই জায়গাটা এসেছো। ওকে, চলো। তো যদি কারো মনে হয়, আচ্ছা কোর্স ফিটা কত, মানে টোটাল এই যে 15টা মক টেস্ট স্যার কত টাকা লাগবে? মাত্র 120 টাকা লাগছে। এবং তোমরা কিন্তু এটা যারা ব্যাচের স্টুডেন্ট আছো তারা দিতে হচ্ছে মাত্র 100 টাকা, ঠিক আছে? যারা ব্যাচের স্টুডেন্ট নয় তাদের সেক্ষেত্রে 120 টাকা। এবার বলি ব্যাচের ব্যাপারটা, স্যার যেহেতু বললেন, দেখো যারা ব্যাচে আছে তাদের কিন্তু একটা মক টেস্ট আছেই, ওদের সপ্তাহে একটা করে মক টেস্ট ফ্রি, ওটা লাইভ কুইজ হয়, সপ্তাহে একটা করে কুইজ ফ্রি। এছাড়াও যেদিন যা ক্লাস হয় তারপর দিন সেই কুইজটা বা মক টেস্টটা নেওয়া হয়। তো এটা তো পাচ্ছেই, এটা এনমি, ঠিক আছে? 700 টাকার মধ্যে টোটাল কোর্স ফি, টোটাল 700 টাকায় তোমরা পুরো যতদিন না পরীক্ষা ততদিন পরীক্ষা পড়তে পারছো। প্রতিটা টিচার, দেখো আমি বলে রাখি, টোটাল 3জন টিচার আছে, তোমাদের ভালোভাবে ক্লাস করাচ্ছে, প্রতিটা সাবজেক্ট একদম ধরে ধরে বোঝানো হচ্ছে, মজা করে যেন শিখতে পারো সেই জিনিসটা দেখা হয়, ঠিক আছে? তোমাদের সমস্ত বিষয় দেখা হচ্ছে, তোমাদের থেকে সাজেশন নেওয়া হয় যে তোমরা কী চাইছো বলো, তোমাদের কীরকম লাগছে, তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়, ঠিক আছে? এতটা করা হয়। আর একটা জিনিস সেটা কি, সেটা বলে রাখি, সেটা হচ্ছে দেখো ক্লাস যদি তুমি না করো তা না, তুমি মক টেস্ট দিয়ে কিছু বুঝতে পারবে না যে আমি কী শিখলাম। তো তোমাকে আগে শিখতে হবে, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। এই জন্য তুমি চাইলে ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো, সংঘর্ষ ব্যাচ, আমি সেটাও লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে তুমি কিন্তু লিখতে পারবে মেসেজ, ঠিক আছে? সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে, অথবা এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা তুমি একটা মেসেজ করে নিও। এবার তোমাকে ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, হরমোন কিসের তৈরি? তো হরমোন তৈরি হচ্ছে প্রোটিন দ্বারা, ঠিক আছে? কী দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা। পরের প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি? তো দেখো কার্বোহাইড্রেট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কি? কার্বোহাইড্রেট। আচ্ছা কার্বোহাইড্রেট কোন খাদ্যের মধ্যে সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায়? এটা কমেন্ট করে দিও। কোলেস্টেরল কী জাতীয় পদার্থ? কোলেস্টেরল হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ, ঠিক আছে? আচ্ছা আমাদের এখানে একটা কিছু প্রশ্ন আসে, হ্যাঁ, যে জলে দ্রবীভূত এবং ফ্যাটে দ্রবীভূত যে সমস্ত ভিটামিনগুলো আছে সেগুলোর নাম একটু কমেন্ট করে দিত। আচ্ছা সবচেয়ে বেশি ফসফেট পাওয়া যায় কোথায়? সব থেকে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়? দেখো ফসফেট পাওয়া যায় হাড়ে। ওকে, আমাদের বোন। তারপরে দেখো বায়োলজি শব্দটি কী প্রবর্তন করে? বায়োলজি শব্দটি প্রবর্তন করছে হচ্ছে ল্যামাক, অ্যাকচুয়ালি ল্যামাক লেখা হবে, ভুল করে লেমাক লেখা হয়ে গেছে, এটার কারেকশন করি। বেঙ্গল প্ল্যান্টো বইটি কে লিখেছেন? তো এটা উত্তর হচ্ছে ডেভিড প্লেন। দেখবে তোমাদের না বিভিন্ন বুকস অ্যান্ড অথর থেকে তোমাদের জিএনএমএন পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে? তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেনে খুঁটে থাকো দেখবে ওখানে বুকস অ্যান্ড অথর থেকে প্রশ্ন আসছে। তো এই রকম টাইপগুলোকেও নিয়ে এসেছে, ঠিক আছে? তোমাদের একটু হলেও যেন আমি বলতে পারি যে হ্যাঁ যে টাইপগুলো আসে সেই টাইপগুলো দিয়েছি, ঠিক আছে? কোশ্চেন কী আসবে সেই কি মহা যে ভগবান সেই পারবে একমাত্র, তাছাড়া কেউ পারবে না, ঠিক আছে? এবার আমাদের কি যাই, মানে আমাদের যে স্ট্র্যাটেজি সেটা কি, যে প্রিভিয়াস কী টাইপগুলোকে ফলো করেছে, যেগুলো বারবার করে প্রশ্ন দেয় সেই টাইপগুলোকে ফলো করো, সেইগুলোকে ভালোভাবে মুখস্থ করো, সেই জায়গাগুলো বেশি করে হিট করো, ঠিক আছে? তবেই তো তুমি ভালো স্কোর করতে পারবে। আর কী প্রশ্ন আসবে আন্দাজে ঢিল মারলে ব্যাস, যদি না হলো তো গেলো, তোমার একটা বছর পুরোই নষ্ট হলো। তো ওই সমস্ত ধান্দায় যাবে না যে 100% কমন আসবে, ওরা একদমই, মানে আমি বলছি ওটা প্রতারণা আর কিছুই না, ঠিক আছে? তোমাকে ঠকাচ্ছে আর কিছু না। ও নিজে কি বোর্ড মেম্বার যে তোমাকে বলছে যে হ্যাঁ আমি 100% কমন পাইয়ে দেবো? এসব ফালতু কথা, ঠিক আছে? এইসব কান দেবে না। পরের প্রশ্ন দেখো, মৌমাছির পালন বিদ্যাকে কী বলা হয়? মৌমাছির পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। ওকে, মৌমাছির পালন বিদ্যাকে যে আমরা সবাই জানি মৌমাছি এপিকালচার। আচ্ছা মৎস্য চাষকে কী বলা হয় সেটা একটু কমেন্ট করে জানাবে। এবং হচ্ছে মাংস চাষ, ঠিক আছে, সেটাকে কী বলে, বা মুরগি যে চাষ সেটাকে কী বলা হয়? ওকে, এই কয়েকটা তোমাদের প্রশ্ন দিলাম, একটু জানিয়ে দিও। পরের প্রশ্ন, উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শেষ শোষণটা সম্পন্ন করে? তো উদ্ভিদের 3 প্রক্রিয়া কিন্তু শোষণ সম্পন্ন করে। আচ্ছা অ্যানাটমি, এটা অ্যাকচুয়ালি অ্যানাটমি হবে, হ্যাঁ অ্যানাটমি, এটা তোমাদের একটা জিএনএমের একটা সাবজেক্ট কিন্তু, হ্যাঁ অ্যানাটমির যে জনক সে কে? তো অ্যানাটমির জনক হচ্ছে, দেখতে পাচ্ছ, ভেসলিয়াস, ঠিক আছে? ভেসলিয়াস হচ্ছে অ্যানাটমি জনক। আচ্ছা পরের প্রশ্ন, কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্ধান, এটা সন্ধান হবে, সন্ধান পাই, তো হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, এখানে প্রথম সন্ধানটা পাই। আচ্ছা তার একবার যাই হোক দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশান, এটা সাজেশান হিসেবে বলতে পারো, বা তোমাদের একটা প্র্যাকটিস সেট হিসেবে ধরতে পারো এটাকে, ঠিক আছে? যে কতটা কি পারছি না পারছি, কতটা কি আমাদের খামতি আছে সেটা দেখার জন্য এই সিরিজগুলো আসছে। অবশ্যই লাইক করে দাও বাবা, নাহলে এই ধরনের যে এত কষ্ট করে তোমাদের ভিডিও বানাচ্ছি না, অনেক পরিশ্রম লুকিয়ে আছে, ঠিক আছে? এতগুলো টাইপ করা, তোমাদেরকে প্রোভাইড করা, এগুলো এত অ্যারেঞ্জমেন্ট করা সব বৃথা হয়ে যাবে যদি তোমরা একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট না করো। তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করো, লাইক নিয়ে আসো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, কারণ এটা তোমাদের জন্য, আর কিছু যায় আসে না। ফ্রি ক্লাস না দিলে কী বা যায় আসে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এটা একটু সাপোর্ট করো। আচ্ছা মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো ফার্সি ভাষা ছিল। আচ্ছা আমাকে একটা জিনিস জানাবে যে গুপ্তদের সময় সরকারি ভাষা কী ছিল? এটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? গুপ্ত বংশের সময় সরকারি ভাষা কী ছিল? কমেন্ট করে জানাবে। অতীশ দীপঙ্কর কে ছিলেন? অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ পণ্ডিত, ঠিক আছে? অতীশ দীপঙ্কর খুব প্রশ্নগুলো এসএসসি খুব ফেভারিট কোশ্চেন। জামা মসজিদকে নির্মাণ করেন? জামা মসজিদ নির্মাণ করেছে শাহজাহান, ঠিক আছে? শাহজাহান হচ্ছে আমাদের
তোমার জামা মসজিদ, ঠিক আছে। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কৃষ্ণ কুমার মিত্র। এটা পুলিশের অনেক পরীক্ষা দেখবে এই ধরনের প্রশ্নগুলো আসে, ঠিক আছে, যে বিভিন্ন পত্রিকা, যেমন তোমার হচ্ছে কি এখানে একটা আছে সঞ্জীবনীর পর পাবে অমৃতবাজার, এগুলো সব পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই কিন্তু নোট করে নাও, যেগুলো যেগুলো পারবে না। পরের প্রশ্ন, মুঘল সম্রাটের পতনের জন্য কে দায়ী? তো উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। দেখো বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, তো শেষে আমরা ঔরঙ্গজেব পাই, তো ঔরঙ্গজেব। আচ্ছা আমাকে একটা প্রশ্ন করো যে ঔরঙ্গজেবের সাথে দারা শিকোর যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, এটা একটু কমেন্ট করে জানাবে। এটা আনকমন প্রশ্ন, একটু আনকমন প্রশ্নটা, যে ঔরঙ্গজেবের সাথে দারা শিকোর একটা যুদ্ধ হয়েছিল, সেটা কোন যুদ্ধটা, এটা কমেন্ট করে জানাবে। কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অষ্টপ্রধান ছিলেন হচ্ছে শিবাজির আমলে, বা শিবাজির যে রাজসভায়। আচ্ছা আমাকে একটা জিনিস, আরও কয়েকটা জিনিস জানাবো, যে পার্বত্য মুশিক কে বলেছিলেন যিনি, তার নামটা একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা কেন বলেছিলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবে, একটু ডেফিনেশনটা দিয়ে, ঠিক আছে। এত কিছু কমেন্ট করতে পারলাম, এগুলো কিন্তু করো। এগুলো করলে কী হবে না, তোমাদের যে নলেজ সেটা তুমি অন্য কারোর সাথে শেয়ার করছো, সে জানতে পারলো, ঠিক আছে। অনেক অজানা জিনিস থাকে, তারা হয়তো বই পড়ে বুঝতে পারে না কোনটা ইম্পর্টেন্ট, তো এগুলো অনেক সময় জানা হয়ে যায়, ঠিক আছে। কমেন্ট করবে, দেখবে তোমাদের কমেন্ট করে অনেক লাইকও আসে। ওকে, তারপরে দেখো স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টমাস রো আসেন জাহাঙ্গীরের আমলে, ঠিক আছে। কার সময় কী আসেন? যেমন ফাহিয়েন, তোমাদের কেপিএসএ পরীক্ষা এসেছিলো, ফাহিয়েন কার আমলে এসেছিলো? তো ফাহিয়েন এসেছিলো দ্বিতীয়, তোমার হচ্ছে কি দ্বিতীয় কি দ্বিতীয়, হো এটা একটু কমেন্ট করে দাও তো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দ্বিতীয় কি এটা ছিল, ফাহিয়েন ছিল দ্বিতীয়, ওহ মনেই পড়ছে না, ওর নামটাই মনে পড়ছে না, যাই হোক, তো মানে পেটে আসছে মুখে আসছে না। চলো ওটা একটু কমেন্ট করে দিও। হ্যাঁ, মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজি সেনাপতি, সবাই জানি মালিক কাফুর কে ছিলেন। আচ্ছা বিজয়নগরের প্রতিষ্ঠাতা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্য। তো এর হচ্ছে হরিহর এবং আরেকটা হচ্ছে বুক্কা, ঠিক আছে। হরিহর এবং বুক্কা হচ্ছে দুজন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন আসে, তুলুপ বংশের প্রতিষ্ঠাতাকে এবং তুলুপ বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? ঠিক আছে, এটা একটু কমেন্ট করে জেনে যে তুলুপ বংশের প্রতিষ্ঠাতাকে এবং তুলুপ বংশের, আমি আচ্ছা প্রতিষ্ঠাতা বলে দিচ্ছি। হ্যাঁ, প্রতিষ্ঠাতা হচ্ছে নরসিংহদেব। তোমরা কমেন্ট করে জানাও যে তুরুপ বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন, শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, সেটা একটু কমেন্ট করে দিও। আচ্ছা কবিরের ভক্তিমূলক গানকে কী বলে? দোহা বলা। এটা এসএসসি পরীক্ষা এসেছিলো, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এসএসসি এমটিএস পরীক্ষায়, এই কোশ্চেনটা এসেছিলো, আমার মনে আছে, সেই কোনোদিন ভুলবো না। আচ্ছা পরের প্রশ্ন দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। ওকে, খিজির খাঁ হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। ভারত সভা কত সালে স্থাপিত হয়? ভারত সভা হয়েছিল 1876 সালে। দেখো কোশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট, যারা দিয়েছে না কোনো পরীক্ষা তারা জানবে যে হ্যাঁ প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট, কতবার এগুলো রিপিটেড আসে, তাই না। তবে দেখো আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ ছিলেন। আচ্ছা আর একটা আসে তোমাদের হচ্ছে গিয়ে এই যে মামলাগুলো না প্রচুর আসে, ঠিক আছে। দিল্লি ষড়যন্ত্র মামলা, তারপর হয়ে গেল তোমার কাকরি ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, এগুলো একটু দেখে যাবে। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন, সন্ধ্যা পত্রিকা, তো ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক। তারপর দেখো বক্সারের যুদ্ধ কত সালে? বক্সার যুদ্ধ হচ্ছে 1764 সালে, ঠিক আছে। বক্সার যুদ্ধ কবে হয়েছিল? 1764 সালে। চলে আসছে পরের কোশ্চেন, দেখো গদর পার্টি প্রতিষ্ঠাতা, গদর পার্টি প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। আচ্ছা আমাকে প্রশ্ন কমেন্ট করে দেখাও যে এই যে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা তারপর দেখো সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? 1928 সালে। এটা আমি আমার পেইড ব্যাচে কদিন আগেই করিয়েছিলাম, ঠিক আছে, সাইমন কমিশন কবে ভারতে এসেছিল। যাই হোক এটা কমেন্ট করে দিও। এটা তো পেরে গেছো, ঠিক আছে, 1928 সালে। আচ্ছা গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি হলে মাতঙ্গিনী হাজরাকে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি, ঠিক আছে। কত সালে করেছিলেন এটা কমেন্ট করে দিও, সবাই পারবে আশা করছি। পরের প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা নৌ বিদ্রোহ, এই দেখো নৌ বিদ্রোহ কত সালে হয়তো? 1946 সালে। আচ্ছা কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ হয়েছিল, এটা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। কোন জাহাজের উপর নৌ বিদ্রোহ হয়েছিল এটা একটু কমেন্ট করে দিও। কুণিক উপাধি কে গ্রহণ করেছে? দেখো এই যে তোমাদের হর্ষঙ্ক বংশ বা হর্যঙ্ক বংশ, এটা তোমাদের পেইড ব্যাচে করিয়েছিলাম, যাদের করেছেন তারা জানো। কুণিক কেন বলা হয়? কারণ সে তার নিজের পিতাকে হত্যা করে, সেটা হচ্ছে অজাতশত্রুকে বলা হয়, ঠিক আছে। কত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এগুলো সব তোমাদের পড়ানো আছে পেইড ব্যাচে বাবা। দেখো জিকে কোনোদিন কমন পাওয়া যায় না, এটা মহাসমুদ্র, কিন্তু তা সত্ত্বেও তোমাদের যা যা কোশ্চেনগুলো দিয়েছি না, যে টপিকগুলো করিয়েছি বিভিন্ন পরীক্ষায়, দেখেছো কত কিছু এগুলো কমন পাচ্ছি, তাই না। দেখো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, এটাও আমরা সবাই জানি বিম্বিসার। আচ্ছা বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আর একটা নাম পাই বিন্দুসার। বিন্দুসার কিন্তু মৌর্য বংশের, ঠিক আছে। বিন্দুসার কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই, বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের। ওকে, এবং তিনি ছিলেন অশোকের বাবা, তাই না, সবাই জানি আমরা। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছেন? সুভাষচন্দ্র বসু। কত সালে করেছেন সেটা কমেন্ট করে দিও। আচ্ছা গান্ধী অরবিন্দ চুক্তি, এটা খুবই আসে পরীক্ষা। হ্যাঁ, 1931 সালে গান্ধী অরবিন্দ চুক্তি হয়। আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি কারণ অনেক কোশ্চেন আছে, দেখো এখন অনেক কোশ্চেন আছে। তো যাই হোক এতগুলো হয়তো হবে না, যতগুলো হচ্ছে ততগুলো করি, তারপর নেক্সট টাইম আবার এটাকে অ্যাড করবো। বিক্রমশীল উপাধি কী গ্রহণ করছে? বিক্রমশীল হচ্ছে ধর্মপাল গ্রহণ করছেন বিক্রমশীল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হর্ষবর্ধন কী কী উপাধি গ্রহণ করছেন এটা কমেন্ট করে দিও।
প্রিয়দর্শিকা কে ছিলেন? প্রিয়দর্শিকা কে লিখেছেন? আচ্ছা, প্রিয়দর্শিকা কে লিখেছেন? তো প্রিয়দর্শিকা লিখেছেন হচ্ছে তোমাদের হর্ষবর্ধন, ঠিক আছে, হর্ষবর্ধন লিখেছেন প্রিয়দর্শিকা। আচ্ছা, শিলাদিত্য উপাধি কি? এই দেখো এই কোশ্চেনে করলাম একটু আগে যে হর্ষবর্ধনের উপাধি কী ছিল, তো হর্ষবর্ধন উপাধি শিলাদিত্য, ঠিক আছে, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছেন? হর্ষবর্ধন। ওকে, এই কোশ্চেনটা একটু আগে করেছিলাম। পরের প্রশ্ন, কালিদাস এর সভাপতি কে ছিলেন? কালিদাস কার সভাপতি ছিলেন? হ্যাঁ, কালিদাস তো একজনের সভাপতি ছিলেন এবং হচ্ছে তিনি সভাকবি ছিলেন এবং তাকে কিন্তু নবরত্নের মধ্যে একজন ধরা হয়, ঠিক আছে। কার রাজসভায় ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন, মেঘদূতের রচনা, মেঘদূতের রচনা সবাই জানি ভাই, এটা হচ্ছে কালিদাসের রচনা। আচ্ছা, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। আচ্ছা, গুপ্তাব্দের প্রচলন কবে হয়? তো গুপ্তাব্দ হচ্ছে 320 খ্রিস্টাব্দ সাল থেকে, ঠিক আছে। আচ্ছা, কনিষ্কের সহকবি কে ছিলেন? কনিষ্কের সহকবি ছিলেন অশ্ব ঘোষ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অশ্ব ঘোষ। অশ্ব ঘোষের লেখা একটা গ্রন্থের নাম লেখা, একটা উপন্যাস কী ছিল সেটা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। আচ্ছা, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতমপুত্র, আচ্ছা সরি, গৌতমপুত্র তোমার হচ্ছে সাতকর্ণী ছিলেন সব থেকে শ্রেষ্ঠ। আর যদি বলা শিমুখ ছিলেন, শিমুখ হচ্ছেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছেন? বিক্রমাদিত্য উপাধি সবাই জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। শকাব্দ কে প্রচলন? শকাব্দ হচ্ছে কনিষ্ক আমলের শকাব্দ। আচ্ছা, আমাকে একটা জিনিস জানো যে স্বর্ণ মুদ্রা কোন যুগ থেকে চালু হয়? স্বর্ণ মুদ্রা, ঠিক আছে, এটা কমেন্ট করে জানাবে। গান্ধার শিল্প কোন যুগের শিল্প? এটা হচ্ছে কুষাণ যুগের, সবাই জানি কুষাণ যুগের শিল্প। পুনা চুক্তি 1932 সালে হয়েছিল, পুনা চুক্তি। মাস্টারদা নামে কি পরিচিত? সবাই জানি সূর্য সেন, সবাই জানি এটা। স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে সবথেকে বেশি দিন অনশন কী করেছিলেন? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে অনশন এখনকার দিনে দেখা যায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনশন বসে গেছে, সব থেকে বেশিবার অনশন করেছেন কে? যতীন দাস। এই যতীন দাস সব থেকে বেশি অনশন করেছেন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা একবার আমি স্টার মার্ক দিচ্ছি, এটা কিন্তু সবাই প্রত্যেকে খাতায় ভালো করে লিখে দেয়, ঠিক আছে। চলো, যতীন দাস ছিলেন। পরের প্রশ্ন, গান্ধী অরণ্য চুক্তির অপর নাম কি ছিল? দিল্লি চুক্তি। ওকে, দিল্লি চুক্তি অপর নাম। কাকরি ষড়যন্ত্র মামলা, দেখো প্রথম আমি এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম। তো কাকরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। খুবই ইম্পর্টেন্ট নামটা, ঠিক আছে। আচ্ছা, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়েছিল? 1930 সালে হয়েছিল রাইটার্স বিল্ডিং অভিযান। আচ্ছা, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাশিয়ার বলস্লেভিক আন্দোলন কত সালে হয়েছিল? তো 1917 সালে। প্রচুর প্রশ্ন আছে, হ্যাঁ, আমি এই পেজটা করে দিয়ে ছেড়ে দেবো। রাওলাট আইন কত সালে? এটা সবাই জানি 1919 সালে হয়েছিল। খোদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল? খোদা হয়েছিল 1918 সালে, এক বছর আগে পরে। দেখো 19 আর 18, 1918 সালে খোদা সত্যাগ্রহ হয়েছিল। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? তো গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেছিলেন কোথায়? না, দক্ষিণ আফ্রিকার নাটালে, ঠিক আছে, এটা প্রথম সত্যাগ্রহ করেছিলেন। আচ্ছা, গান্ধীজি কিন্তু দক্ষিণ আফ্রিকায় ছিলেন, ঠিক আছে, এবং সেখান থেকে কবে ভারতে ফিরে আসেন সেটা একটু কমেন্ট করে দিও। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছেন? তো চম্পারণে, আমরা সবাই জানি একটা পাট মিল, একটা মিলে গেছিলেন, ঠিক আছে, সেই মিলে গিয়ে তিনি কিন্তু এই প্রথম সত্যাগ্রহ বা এই আন্দোলন ফান্দোলন শুরু করেন। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো হিন্দু প্যাট্রিয়ট সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি, ঠিক আছে, এইচ.সি. মুখার্জি, হরিশ্চন্দ্র মুখার্জি নিয়ে ছিলেন তোমার হচ্ছে কি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সভাপতি, সম্পাদক। তারপরে দেখে চলে আসি, দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? তো 1875 সালে হয়। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান কে দিয়েছেন? ফারুক শেয়ার। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই আসে অনেকবার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পাটলিপুত্র কোথায় অবস্থিত? পাটলিপুত্র গণ্ডক, গঙ্গা এবং সোন নদীর সঙ্গম, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পাটলিপুত্র বর্তমান নাম কি? এটা একটু কমেন্ট করে দিও। তো আজকের মধ্যে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন দিলাম। এই কোশ্চেনের পিডিএফ তোমরা পাবে, আজকে নয়, দুদিন পর ঠিক আমি প্রোভাইড করে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই গ্রুপে জয়েন করতে পারো, এবং যদি তোমরা চাও যে মক টেস্ট ব্যাচ এবং হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে, আমি নাম্বারটা লিখেছি, সেই নাম্বারে একবার যোগাযোগ করে নিও, 9609122622। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।